আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। গ্রীষ্মের তাপে পুড়ছে মানুষ, পুড়ছে জনপদ ও প্রাণীকুল। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় তাপমাত্রা ছাড়াচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে হিটস্ট্রোকে প্রায় প্রতিদিনই দেশে মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটছে। চলমান হিট অ্যালার্ট বা গরমের বিশেষ সতর্কবার্তা আরও ৩-৪ দিন চলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। সব মিলিয়ে প্রকৃতির এমন বিরূপ আচরণে নাকাল শহর, নগর কিংবা গ্রামের সব মানুষ। তবে প্রশ্ন হলো, প্রকৃতির এমন আচরণের জন্য দায়ী কারা? শুধুই কি প্রকৃতি, নাকি মানুষকেও নিতে হবে এই দায়? দর্শক, এ নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনার নাম দিয়েছি প্রকৃতির রাগ। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এবং নগরবিদ স্থপতি ইকবাল হাবিব। আপনাদের দুজনকেই স্বাগত। এগুলো আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্যার রয়েছেন স্থানীয় সরকার নিয়ে কাজ করেন, কিন্তু আমরা আজকে আপনার সঙ্গে স্থানীয় সরকার কিভাবে এই যে পরিবেশ রক্ষায় কাজ করতে পারে তা নিয়ে আলোচনা করবো। ইকবাল ভাই, আপনি কি শুরুতে বলবেন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, প্রকৃতির রাগ, এর জন্য দায়ী কি শুধুমাত্র প্রকৃতি? প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সন্তান মানুষের জন্য দায়ী। আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে সারা পৃথিবী জুড়ে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছি, ধরিত্রীর তেমন কিছু আসবে যাবে না, কিন্তু মানবকুল এবং প্রাণীকুল ডাইনোসরের মতো নিঃশেষিত হবে এই অবস্থা তৈরি করেই ফেলেছি। এবং আমরা বারবার বলার চেষ্টাও করছিলাম সারা পৃথিবী জুড়ে যে আমরা 1.5 ডিগ্রি বেশি আর তাপমাত্রা বাড়তে দিবই না। সেটাও আমরা গত কয়েক বছরের তার প্রহসন নাটক আমরা দেখেছি। বলা হয়েছে এবছর 2024 বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী যে সবচেয়ে উত্তপ্ত গত 3 দশকের মধ্যে হবে সারা পৃথিবী। এবং এই বৈশ্বিক উষ্ণতার জন্যে যে সবচেয়ে ভিকটিম কান্ট্রি, সেই দেশে বসে আমরা এর জন্য প্রকৃতিকে গাল বন্ধ করার যে চেষ্টা, বা আপনারা আজকে যেভাবে শুরুতে উপস্থাপন করলেন তার সাথে আমি একেবারে একমত না। প্রকৃতির এখানে কিচ্ছুটি করার নেই, বরং প্রকৃতির প্রতি যে ধ্বংস মানসিকতায় আমরা নগরায়ন প্রবৃত্তি বা দর্শন চালাচ্ছি। আমাদের নগরায়িত হবে, স্যার রয়েছেন জানেন যে প্রায় 50% মানুষ নগরায়িত হবে জলবায়ু বৈশ্বিক উষ্ণতার কারণে। এবং এই ছোট্ট দেশে অসংখ্য মানুষ, তাকে খাদ্য, নিরাপত্তা সব কিছু দিতে গিয়ে এছাড়া আমাদের কোনো পথই থাকবে না। কিন্তু সেই পথে হাঁটতে গিয়ে আমরা জলাধার, জলাভূমি, আমাদের নদী, খাল বা জলার নেটওয়ার্ক এবং একই সঙ্গে বৃক্ষরাজি, বনরাজি, তার প্রতি যে জিঘাংসামূলক, ধ্বংসাত্মক, আগ্রাসী মনোভাব গত 4 দশক ধরে ক্রমাগতভাবে চালাচ্ছি। এর ফলে এর পরিণতি আপনাকে ভোগ করতেই হবে। এই যে উত্তপ্ততার কথা বলছেন, তাপদাহের কথা বলছেন, এবং অনেকে অনেক রকম তত্ত্ব বলছে, এত তাপ বাংলাদেশে ছিল না, এগুলো হাস্যকর কথা। আম পাকা, কাঁঠাল পাকা গরম বাংলাদেশে সবসময় ছিল। তাদুদ সাহেবের লেখা আমি সেদিনই পড়ছিলাম, সেখানে উনি বর্ণনা করছেন যে 45 ডিগ্রি টেম্পারেচার হয়েছে, সে এক ভয়াবহ আমাদের অবস্থা। তার মানে এগুলো অপ্রাকৃত কোনো ঘটনা না, বা অতিপ্রাকৃত কোনো ঘটনা, হঠাৎ করে আসেনি এবং হঠাৎ করে আসেনি। কিন্তু যে তীব্রতার অনুভব, এটা কিন্তু বাড়ছে, বাড়বেই। কারণ এই মানুষ যতটুকু জায়গায় থাকে, 40-50 ফিট পর্যন্ত, এই জায়গাটুকুকে আমরা ভয়াবহভাবে, আগেই বলে রাখছি, পরে আর একটু ব্যাখ্যা করব, দূষণ, দখল বাণিজ্যের মধ্যে দিয়ে ভারসাম্যপূর্ণ করার যত রকম প্রকৃতি তত্ত্ব, ঐশ্বর্য, তার দখল এবং বন্ধ করে শেষ করা আগ্রাসী মনোভাবে। আর বাংলাদেশ অন্যান্য প্রতিবেশীদের সাথে মিলিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ নদী ব্যবস্থা করতে না পারার কারণে নদী, খাল সব শুকিয়ে এবং বনকে আঘাত করে, ধ্বংস করে, সীমিত করতে করতে ছায়াদানকারী পৃথিবীর এত বড় সম্পদের অধিকারী আমরা, বীজ পড়লেই গাছ হয়, সেই দেশ সবচেয়ে বেশি আগ্রাসী, গাছ আগ্রাসী দেশে পরিণত এই 4টি কারণ। আর সেই সঙ্গে ব্যক্তিগতভাবে মানুষের হঠকারী, স্বার্থপর, স্বার্থ চিন্তা, আমার সামর্থ্য আছে আমি এসি লাগাবো, এই 5টা কারণে
আমরা আজকের এই পরিণতি মানুষের হাতেই হচ্ছে যেটি। অবশ্যই। স্যার একটু আপনাকে কয়েকটা তথ্য আগে দিতে চাই। ঢাকায় এই মুহূর্তে 29.85 বর্গ কিলোমিটার এলাকায় গাছপালা বা ফাঁকা স্থান রয়েছে। 1995 সালে এটি ছিল 52.48 বর্গ কিলোমিটার। আর সঙ্গে বলতে চাই জলাভূমি এলাকা এই মুহূর্তে রয়েছে 4.28 বর্গ কিলোমিটার, যেটি 95 সালে ছিল 30.24 বর্গ কিলোমিটার। একই সঙ্গে একটি আদর্শ শহরের আরও এগুলি ভালো বলতে পারবেন ইকবাল ভাই, যে 15% সবুজায়ন দরকার, কমপক্ষে 10 থেকে 12% জলভূমি দরকার, সেটি এখন আছে মাত্র 7%, আর জলভূমি নেমে এসছে 3%-এর নিচে। স্যার আপনি শাসন ব্যবস্থা নিয়ে আপনার ব্যাপক গবেষণা, আপনি এ নিয়ে কাজ করেন, সেই যারা শাসন করছে নগর শহর কিংবা গ্রাম পৌরসভা স্থানীয় সরকার, এই যে দিন দিন কমে গেল, সবুজায়ন কমে গেল, জলাভূমি কমে গেল, ফাঁকা জায়গা কমে গেল, তাদের দায় কতটুকু সেটি জানতে চাই, তারা কতটুকু ধন্যবাদ। করতে পেরেছে? বিষয়টার খুব সুন্দর অবতারণা ইকবাল সাহেব করেছেন। ওখান থেকে আমি যদি শুরু করি আর কি, হ্যাঁ এদের দায়ের কথায় আসবো, কিন্তু যেই হারে আমরা এটা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে জিনিসটা করছি, এটা একটা ছোট্ট পৌরসভা, একটা ছোট্ট ইউনিয়ন পরিষদ, ওর উপর দায় চাপায় আপনি কিন্তু কোনো একটা পরিত্রাণ পাবেন না। এটা ন্যাশনালি জিনিসটা যদি আমরা না করি, না করি সবাই, ব্যক্তি থেকে আস্ত করে সমাজ থেকে আরম্ভ করে রাষ্ট্র এবং যারা যেখানে আসি, এখন তো ফিল করছি। এখন আপনি শুধু, আমি উদাহরণ বলবো দুটো, আপনি জাস্ট তাপমাপার যন্ত্র নিয়ে রমনা পার্কে ঢুকেন, আপনি আবার বাইরে আসেন, এই রমনা পার্কের ভিতরে এবং কয়েক মিটার বাইরের তাপমাত্রার ডিফারেন্স দেখবেন আপনি। আমি কুমিল্লায় দীর্ঘদিন কাজ করেছি, কুমিল্লা একাডেমিতে, কুমিল্লা ওয়ার্ডে। আমি যখন মোটরসাইকেল নিয়ে বাইরে থেকে কুমিল্লা একাডেমির গেট দিয়ে ঢুকতাম, সাথে সাথে আমি একটা ডিফারেন্স অনুভব করতাম, কারণ বাইরের তাপমাত্রা আর কুমিল্লা একাডেমির ভিতরের তাপমাত্রার মধ্যে 1-1.5 ডিগ্রি পার্থক্য হয়ে যায়। কেন? শুধুমাত্র একটা কারণ, সবুজায়ন এবং পরিকল্পিতভাবে আবাস অফিস এটা করা হয়েছে, যার ফলে এটা প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া হয়েছে। কেমন? এখন আপনি যেটা বললেন, ঠিক আছে, আপনার প্রকৃতির রাগ কথাটা বলছেন, এই কথাটা খুবই বিমূর্ত এবং এটার মধ্যে কিছুটা ভ্রান্তিও আছে। প্রকৃতি রাগ করে না, প্রকৃতি রাগ করার মতো ক্ষমতা নেই। ধ্বংস করছেন আপনি, তার ফল ভোগ করবেন আপনি, তাই না? আপনার পানি না থাকলে হাহাকার করেন, পানি নেই, এটার সাথে প্রকৃতি কী করবে আপনাকে? পানি কোত্থেকে দিবে? এখন এই যে আপনি যে পরিসংখ্যানটা দিলেন, যে এটা দুইটা পরিসংখ্যান, একটা এই সময়ের, একটা ওই সময়ের, তার মানে কি? তাহলে অবক্ষয়টা, বিনষ্টটা আমরা কীভাবে করছি তার একটা চরিত্র আমরা পাচ্ছি, কিন্তু আমরা কি সংশোধিত হচ্ছি? এটাকে রিভার্স করার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার কাজটি আমরা করছি? সেই ক্ষেত্রে আপনি রাষ্ট্রকে জাতীয়ভাবে যেমন দাঁড়ি করতে পারবেন, এই ছোটো ছোটো প্রতিষ্ঠান যেগুলো শাসনের দায়িত্বে আছে তাদেরকেও আপনি ফোল্ডারের মধ্যে আনতে পারবেন। এই কারণে আমি দায় না দিয়ে প্রথমে আমি তাকে ভালো মন্দটা বুঝিয়ে বলি যে আপনি যে টাকাগুলো খরচ করছেন কোথায়? আমি ঈদে বাড়ি গেলাম, গ্রামে গেলাম, চিটাগংয়ের হাটাজারিতে আমার বাড়ি। তা আমি গেলে যা হয়, আমার যেই কাজ, যে দৃষ্টিভঙ্গি, সেটা দিয়ে আমি দেখার চেষ্টা করি। তো ইকবাল সাহেবের নিশ্চয়ই এই জিনিসটা একটু দেখার দরকার আছে ওনার দৃষ্টিভঙ্গিতেও, কারণ উনি ঢাকা শহর নিয়ে অনেক কাজ, অনেক কথা, অনেক অ্যাডভোকেসি করেছেন। কিছু কিছু ফলও পাওয়া যায় না তা না, কিন্তু কথা হচ্ছে যখন একজন নাই আমাদের মাঝে, মোবাশ্বের সাহেব, তাকে স্মরণ করছে আজকে এই কথা বলতে গিয়ে। ইকবাল সাহেব আছেন, উনি খুব চালিয়ে যাচ্ছেন, অত্যন্ত আমি অ্যাপ্রিসিয়েট করি এই দুজন মানুষকে এইসব কথা বলার জন্য। তো আমি গ্রামে গিয়ে কী দেখলাম, পাকাকরণ, এটা আমাদের একটা রোগ হয়ে গেছে। পাকা করতে হবে সব কিছু, পাকা। এখন আপনি গ্রামে যান, কোনো রাস্তা পাকা ছাড়া নাই। পাকার মধ্যে ডিফারেন্ট ধরন আছে, আমি পাকা একটা শব্দ দিয়ে বলছি। মনে করেন হাইওয়ে আছে, হাইওয়ে থেকে গ্রামের একটা রাস্তা গেছে, মেঠোপথ যেটি বলা হয় না, মেঠোপথ না, এটাও মোটামুটি প্রপার রোড। তারপর থেকে বিভিন্ন বাড়ির দিকে রাস্তাগুলো গেছে না, ছোটো ছোটো রাস্তা, এগুলো হচ্ছে যারা বাড়ির মালিক তাদের রাস্তা। জি, এগুলো মাটির ছিল, কোনোটাই হয়তো একটু ইটের বিছানা ছিল, এখন প্রপার পাকা হয়ে গেছে সব, কনক্রিট একদম। এবং কারা করেছে এটা? সব ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এমপি সাহেবের টাকা পায় না এখন। আচ্ছা, একটা যুগ যদি আমাদের ফিনিশ হয়ে যায়, শেষ হয়ে যায়, এটা যদি কোনো কারণে পাথরের নিচে মাটির নিচে চাপা পড়ে যায়, যদি কেউ কোনোদিন এসে ঘোরে, এটা কী সব ছিল, একটা যুগ পাবেন, ভিত্তিপ্রস্তর যুগ। আমি 1 কিলোমিটার পথের মধ্যে
30 থেকে 50টা ভিত্তিপ্রস্তর দেখেছি। কতটুকু রাস্তা? কয়েক গজ, কয়েক মিটার মাত্র। এখানে একটা ভিত্তিপ্রস্তর দেওয়া দরকার আছে? আবার ভিত্তিপ্রস্তরে কিন্তু এক জনের নাম না। যখন পোস্টারে আপনি বহু জনের নাম দেখেন, ভিত্তিপ্রস্তরের মধ্যে 3 থেকে 4 জনের নাম। এই যে করা হয়েছে রাস্তাগুলো, আচ্ছা, তার সাথে করা হয়েছে ড্রেনটাও পাকা। পাকা ড্রেন। আচ্ছা, ড্রেনটা পাকা করেছে, কিন্তু এই ড্রেন থেকে পানিটা কোথায় যাবে তার কোনো ব্যবস্থা নেই। এতটুকু কয়েক মিটার পাকা একটা ড্রেন করেছে, ওইটা সামনেও জায়গা নেই, পিছনেও কোনো কিছু নাই। তাহলে এই যে পাকাকরণ প্রক্রিয়া, তাতে করে পানি যে নিচে যেতে যাচ্ছে এটা। না স্যার, সেই আচ্ছা, এই পাকাকরণের মধ্যে যে রাস্তার এই ড্রেনটা করা হয়েছে সব পচা পানি, পানিগুলো সব কালো, মানে নিকশ কালো পানি। স্থানীয় সরকারের প্রতিনিধি কিন্তু এগুলো করছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাদের এই সচেতনতা নাই। এখন আমি একটা জিনিস বহু বছর আগে যখন চিটাগাংয়ে বন্যা হচ্ছিল খুব বড় বড় ধরনের, এই সময় আর ঢাকারও, তখন একটা কথা লিখেছিলাম, আইনুল নিশাত সাহেব সাপোর্ট দিয়েছিলেন। সেটা হচ্ছে আমরা যে কাজের বিনিময়ে খাদ্য, রুরাল মাইক্রো ইনফ্রাস্ট্রাকচার, ক্ষুদ্র অবকাঠামোর জন্য টাকা দিই, এবং মাঝারি অবকাঠামো, বড় অবকাঠামো আছে। আমি বলছিলাম আমাদের 5টা বছরের রাস্তার উপরে মনোটোরিয়াম করে দেন, নো রাস্তা। কি করবেন? এই টাকাটা পানিতে খরচ করবো, শুধু পানির জন্য খরচ করব এই 5টা বছর। এই যে মাইক্রো ইনফ্রাস্ট্রাকচার, না আমি শেষ করি এটা কথাটা। মাইক্রো ইনফ্রাস্ট্রাকচার যে টাকাটা দিচ্ছি, এটা কিন্তু টাকা কম না। ইউনিয়ন, উপজেলা, পৌরসভায় এই টাকাটা খরচ করছে জেলা পরিষদ, আর এমপি সাহেবদের টাকা খরচ করছেন। সরকারেরও বিভিন্ন প্রজেক্ট আছে, এলজিডি করছেন, ডিপিএইচি করছেন, এবং পানি উন্নয়ন বোর্ড করছেন। এদের 5 বছর না হলেও কয়েকটা বছরের টাকাটা মনিটরিয়াম করে দেন, নো রাস্তাতে খরচ করলে আপনি করেন, রিপেয়ার মেনটেন্যান্স করেন, নো নতুন রাস্তা, এবং এই টাকাটা আপনি পানি সিস্টেম রিভাইভ করতে খরচ করেন। এই কয়টা বছর দেখবেন, তারপরের কয়েকটা বছর পরিবেশ রিভাইভ হবে। কারণ পানিতে তখন রস থাকবে, তস থাকবে, গাছপালা বৃক্ষাদি গজানোর সুযোগ পাবে, মাছ থাকবে। বন্যা 3 মাস ডিলে হবে, ফ্লাড 3 মাস ডিলে, 1 মাস 2 মাস ডিলে হবে। এটা আর একটা উপকার পাবেন আপনি। তো এই কথাগুলো আমাদের পলিসি মেকারদেরকে বলতে চাই, এবং একই সাথে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এদেরকে বলতে চাই। এই কারণে পানির জিনিসটা কিন্তু এক পৌরসভায় সীমাবদ্ধ না, এক ইউনিয়নে সীমাবদ্ধ না, এক উপজেলায় সীমাবদ্ধ না। এটা আন্ত ইউনিয়ন, আন্ত উপজেলা, এই জিনিসটা দেখতে হবে। একটা খাল গেছে 3 উপজেলা দিয়ে, একটা খাল গেছে 2, তাহলে আমাকে দুজনকে মিলে টাকাটা খরচ করতে হবে, এটাকে রিভাইভ করতে হবে, বড় পানির যে আধার তার সাথে যুক্ত করতে হবে, এবং এটা সঠিক গভীরতা, সঠিক সঞ্চালন, এগুলোর দিকে লক্ষ্য রেখে চলুন আমরা সামনের 5টা বছর পানিতে একটু খরচ করি। জি স্যার, জি যেটা বলছিলাম যে স্যার যে বিষয়গুলো বলছিলেন, যে এই যে সব কনক্রিট হয়ে গেল, কিংবা কাঁচা রাস্তা সেটি নাই হয়ে গেল, এই কাজগুলো তো করা হচ্ছে স্থানীয় সরকারের প্রতিনিধিরাই করছেন। তাহলে মানে মূল সমস্যাটা কোথায়? আপনি মানুষ কিন্তু আইন মানবে না, মানতে বাধ্য করতে হবে। একদম সবচেয়ে আসল খাঁটি কথা, আজকে আলোচনার গোড়া কথাটা প্রশ্নটা করলেন। মূল সমস্যাটা আসলে কোথায়? উন্নয়ন দর্শনে। মূল সমস্যাটা উন্নয়ন দর্শনে। আমরা এমন উন্নয়ন দর্শন বেছে নিয়েছি যে উন্নয়ন দর্শন অনুকরণ প্রিয়তায়, বিদেশি ভাবাপন্নতায় এবং পুঁজি প্রদর্শন মানসিকতায় এই উন্নয়ন। লোকরঞ্জনবাদকে প্রাধান্য দিয়েছি, প্রকৃতি বান্ধব মানবিক উন্নয়নকে পরিহার করেছি। খনার বচনের দেশে আপনি এখন বিদেশি লিড অ্যাক্রিডিটেশন অমুক তমুক বলে সমস্ত ঢাকাকে পাকা করার একটা ব্যবস্থা ঢেকে ফেলেছেন। স্যার বলছেন, আমি শুনছিলাম 5 কাঠা জমি থেকে শুরু করে 20 কাঠা জমি, অথবা বড় বড় সরকারি প্লট অথবা সড়ক, কোন জায়গায় আপনি সবুজকে এতটুকু স্থান দিলেন? আমরা ছোট্টবেলায় 5 কাঠা জমিতে আমার বাবা যখন প্রথম ধানমন্ডিতে বাড়ি করেন পুতুরগুলির মোড়ে, তখন কিন্তু প্রথমে উঠানটাকে রাখলেন, যেখানে অনেক গাছ ছিল, কলা গাছ, আমাদের বাসার কলা গাছ দিয়ে আমরা কলা খেতাম। সেইখান থেকে আজকে এক চিলতে উঠানো না একটি বাড়ি, আপনার কাছে হঠাৎ করে মনে হবে এটা একটা মরুদ্যান। এই অবস্থা তো একদিনে তৈরি হয় নাই। মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা এতটা বেড়েছে যে মানুষ তার, আমরা যেমন আর্কিটেক্ট, আমাদের কাছে প্রফেশনালি প্রচুর লোক আসে, তাদের প্রথম কথা হলো আমি সবচেয়ে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ কীভাবে করতে পারি। এখন এটা নিয়ন্ত্রণ করতে পারতো সরকারের ব্যবস্থা, আইন কানুন, বিধিবিধান, সমস্ত জায়গায় ছাড় দেওয়া, টেবিলের তলাতে ব্যবস্থা করে এইটাকে প্রশ্রয় দেওয়া। তার মানে দর্শনের মধ্যে সবুজকে সংরক্ষণ এবং প্রিজার্ভেশনের কোনো বিষয় ছিল না। একই রকমভাবে জলাধার, জলাশয়, আমাদের চোখের সামনে কি আমরা বক্স কালভার্ট এরশাদ আমলে করি নাই? এবং এই যে রূপান্তরগুলো হচ্ছিল,
তখন কি সবাই চুপ ছিল? আমার পূর্বসূরীরা চিৎকার করেছেন, জামিনুর রেজা চৌধুরীরা, মোজাফফর আহমেদ স্যাররা, আবদুল্লাহ বুসাইদ স্যাররা এবং সলিমুল্লাহ স্যার আমরা দেখেছি, তোফায়েল স্যাররা, আইনুন্নেসা স্যাররা, এবং এখন আমরা করছি। ক্রমাগতভাবে চিৎকার করার পর যাদের কর্ণকুহুরে প্রবেশ করা দরকার তারা করলেন না। বিশ্ববিদ্যালয় অঞ্চল থেকে শুরু করে, 7 মসজিদ রোড থেকে শুরু করে, মিরপুর উত্তরা থেকে শুরু করে কোন অঞ্চল নাই যেখানে প্রতিটা বছর কিছু না কিছু উন্নয়নের নামে, সেটা সড়ক হোক, ফুটপাত হোক, গাছ কেটেছে। যশোর রোডে এই মুহূর্তে গত 8 বছর আগে আবুল কালাম আজাদ সাহেব যখন মুখ্য সচিব, তখন প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে যশোর রোডের গাছ কাটা বন্ধ করেছিলাম আমরা পরিবারবাদীরা, যুক্তি দিয়ে দেখিয়েছিলাম এটা সাস্টেনেবল না এবং এটি ঐতিহাসিকভাবে আমার জন্য গুরুত্বপূর্ণ। আজকে ধীরে 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 তারা এত বড় দুর্বৃত্ত হলো যে প্রধানমন্ত্রীর নির্দেশে সেই যে সরকার বন্ধ করলো, একই সরকার ক্ষমতায়, ওই গাছগুলো নির্বিচারে কাটা হচ্ছে। এখনও যদি আপনি বসুন্ধরায় যান, অজস্র গাছ কাটা হচ্ছে, এমনটা ভাব ওই অঞ্চল আমার বাবার। এবং একইভাবে অনেকগুলো মহাসড়কে এই মুহূর্তে ক্রমাগতভাবে গাছ কাটা হচ্ছে। এখন এই বৃক্ষ নিধনের গল্পগুলো এখন আর ছোট ছোট রাস্তা সড়কের গাছ কাটাই নাই। আমরা আবার আসবো, তার মানে কি বিষয়টি এরকম যে প্রকল্পগুলো হচ্ছে, প্রকল্পগুলো পরিবেশ ধ্বংস করছে একেবারে। জি, সেটি আর একটু স্যার আপনাদের জানাবো। দর্শক, তার কাছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম চলমান তাপদাহ নিয়ে। স্যার, যেটি আমরা বিরতির আগে ইকবাল ভাই খুব জোর দিয়ে বলছিলেন যে প্রকল্পর বিষয়গুলো বা যে উন্নয়নগুলো, এগুলোর পরিবেশ ধ্বংসের একটি অন্যতম কারণ, কিন্তু স্যার এগুলো তো হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই হচ্ছে, স্থানীয় সরকার বিশেষ করে তাদের অধীনে বেশি কাজগুলো হচ্ছে। এবং আপনি জানেন যে বাজেট হয় প্রতি বছর, সবচেয়ে বেশি বাজেট হয় কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে থাকে। তাহলে কি মূল পরিকল্পনা কি সমস্যা? আচ্ছা, এটা স্থানীয় সরকার এবং বাজেট, স্থানীয় সরকার এবং উন্নয়ন পরিকল্পনা, এখানে আপনি একটা ভুল ধারণা দিলেন। স্থানীয় যে বাজেটটা হয়, সে বাজেটের যে স্থানীয় সরকার নামে যে বরাদ্দ হয়, এটা কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের টাকা না। এটা হচ্ছে এলজিইডির টাকা, এটা হচ্ছে ডিপিএইচের টাকা, এটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে সরকারি। না না না, এটা বুঝতে হবে, মন্ত্রণালয় বললে তো হবে না। যেটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান বললে সেটা কিন্তু আলাদা। মন্ত্রণালয়ের দুইটা অংশ, একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো, মন্ত্রণালয় সহ অনেকগুলো তাদের ডাইরেক্টরেট, অধিদপ্তর, দপ্তর এগুলো আছে, পরিদপ্তর। টাকাটার কিন্তু 80% কিন্তু ওখানে খরচ হয়, প্রকল্প তারাই করে। যে টাকাটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদকে দেওয়া হয়, এটা ওই মোট যে লোকাল গভর্নমেন্টের বরাদ্দের 20% না, অনেক কম, আরও কম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সিটি কর্পোরেশনসগুলো এবং আরও কিছু এরা প্রকল্প হয় কিছু, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নের, এটা অন্য হিসাব। সেই জন্য বলছি, প্রথমত বলছি, প্রকল্প যখন হয় সেই প্রকল্পটা কিন্তু যেটা ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন হচ্ছে ঠিক, উপজেলা পরিষদে বাস্তবায়ন হচ্ছে ঠিক, সেই প্রকল্পটা তারা রচনা করে নাই, সেই প্রকল্পটা সেন্ট্রালি রচিত হয়েছে। আমি আসতেছি, শুনেন, এটা অধৈর্য হলে চলবে না, কথাগুলো শুনে না। এই প্রকল্পের মধ্যে একটা পরিবেশের সমীক্ষাও থাকে, ইআইএ থাকে না? তাহলে ইআইএর মধ্যে কি থাকে? এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয় না? পরিবেশগত সমস্যাগুলো, এগুলো কোথায় যায়? এই জায়গায় কি অ্যাড্রেস করা হয়? নিশ্চয়ই প্রকল্পের ডকুমেন্ট যদি দেখেন আপনি, প্রত্যেকটা প্রকল্পে যেগুলোর মধ্যে ফরেন ডোনেশন আছে সেগুলোর মধ্যে কিন্তু পরিবেশের অ্যাসেসমেন্ট হয়েছে। পরিবেশের ক্ষতি কী হবে, সেটা কীভাবে রক্ষা করবে, সেসব কথা ছিল। এগুলো কি শেষ পর্যন্ত আসে কিনা, বাস্তবায়নের মধ্যে আসে কিনা? আসলে হয়তো এখানে একটু এই ধ্বংসের মাত্রাটা একটু কম হতো। সেই জন্য বলছি, প্রকল্প রচনা হচ্ছে, প্রকল্পের মধ্যে পরিবেশ রক্ষার জন্য সুরক্ষার বিষয় থাকে, এখানে বিভিন্ন রকমের সুরক্ষা, মিডিয়েশন, এগুলো বিষয় থাকে, কিন্তু আলটিমেটলি যখন হয়ে যায় এটা, এগুলো রক্ষা করা। যেমন ধরেন আপনি যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, সেফটির বিষয় আছে না প্রকল্পের ক্ষেত্রে। একটা রাস্তা প্রকল্প হচ্ছে, একটা হাইওয়ে, এই যে কী বলে, উপরের দিকে যে আপনার সড়ক রাস্তা হচ্ছে, উড়াল পথ, এগুলোর কি ওই সেফটির কথা ছিল না? কিন্তু কন্ট্রাক্টর বাস্তবায়ন করার সময় যারা সুপারভাইজ করছেন, তারা সেফটির তো কম্প্রোমাইজ করে ফেলেছেন। ঠিক একই রকমভাবে এইসব ইআইএতে যা বলা হয় পরিবেশের জন্য, সেগুলো কম্প্রোমাইজ করে ফেলা হয়। তো এইটা দীর্ঘদিন ধরে চলছে। আপনি ডকুমেন্টগুলো সব ঘেটে দেখেন, নিশ্চয়ই দেখবেন ওখানে জিনিস আছে, বরাদ্দও আছে। এটা বিভিন্ন রকমভাবে আমাদের তো প্রকল্প, একটা প্রকল্প দলিল প্রথম যেটা হয়েছে, যে অর্থ বরাদ্দ হয়েছে, সেই টাকা শেষ হয়েছে কোনো প্রকল্প বাংলাদেশে নজির পাবেন আপনি। এগুলো সংশোধিত হয়, সংশোধন করে 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 খরচ বেড়ে যায়,
কাজ কমে যায়, কাজ বেড়ে যায় কোনো দিকে, এগুলো হয়। সুতরাং এগুলো হচ্ছে আপনি যেটা বললেন এই কথাটা কিন্তু আরও চিন্তা করতে হবে, যারা প্রকল্প করেন, যারা বাস্তবায়ন করেন, দুই এন্ড থেকে এটা চিন্তা করতে হবে। পালন হয় কিনা লালন পালন না, শুধু প্রকল্প তৈরি করার সময় আপনি এখন কি এটা ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আরো কনক্রিটলি করেন, এটার কাজগুলো আরো পরিষ্কার করেন, এটা জবাবদিহিতা আনেন। এই যে জবাবদিহিটা যেটি সরকারি ভাবে আমরা বলছি, এটি যখন বেসরকারি ভাবে কেউ কোনো একটি বাড়ি করছেন বা তিনি একটি উন্নয়ন কার্যক্রম করছেন তার অধীনে, যেগুলো হয়তো আপনাদের মতো বড় বড় যারা স্থপতি তারা নকশা করে দিচ্ছেন, আপনারা এই বিষয়গুলো আপনাদের মধ্যে কম্প্রোমাইজ হয়ে যায় কিনা? একটা বড় জায়গা আপনাকে বুঝতে হবে, যিনি পুঁজি বিনিয়োগ করছেন তিনি আসলে ওটার মালিক, সেটা ব্যক্তি হোক, সরকার হোক বা বিদেশি দাতা সংস্থার মদতপুষ্ট কোনো প্রকল্প হোক। তার মানে কর্তার ইচ্ছায় কর্ম হয়। এখন এই যে বললাম, উন্নয়ন দর্শনে যদি আপনি প্রকৃতি বান্ধবতার জীবনাচরণকে প্রাধান্য দেওয়াটা রাষ্ট্রীয়ভাবে যদি আপনি নির্ধারণ না করে দেন, যদি আপনি মানবিক উন্নয়নকে নিশ্চিত না করে কোনো উন্নয়নকে ছাড় দেবেন না বলে ঘোষণা দিয়ে দেন, অথবা যদি আপনি বলেন অন্তর্ভুক্তিতার উন্নয়ন না হলে সকলের অন্তর্ভুক্ত না থাকলে এটা করবোই না, তাহলে কিন্তু তার দর্শন প্রতিষ্ঠিত হয়। যেটা স্যার শুরু থেকে বলছেন, আমি একমত যে ওই জায়গায় আমরা কিন্তু বড় ছাড় দিয়েছি। আমরা পুঁজিপতিদেরকে মনে করেছি তারা যা ভালো মনে করবে এটাই, এবং আমরা পুঁজিপতিরাই সংসদ সদস্য, অর্থাৎ তারা যা ভালো মনে করবে সেটাই, এটা হবে না। এই জায়গাতে আমাদের বিরাট প্যাথটা কেটে গেছে। এই যে স্কুল প্যাথটা কাটলো, এর ফলে কি হয়েছে দেখেন, ব্যক্তি 5 কাঠার মালিক অথবা বিরাট প্রকল্পের মালিক সবাই মনে করছে ওই জমিটার, কারণ জমির মূল্য আবার প্রচুর বেড়েছে, জনগণ বেড়েছে, জমি তো বাড়ে নাই, জমির বরং ব্যবহার, বিভিন্ন ব্যবহার বাড়াতে জমির পরিমাণ, বসবাসযোগ্য জমির কমেছে, ফলে জমি হয়ে গেছে অনেক উচ্চ মূল্য। ফলে ওই উচ্চ মূল্যের এতটুকু একটা জমি সে সর্বোচ্চ ব্যবহার করতে চায়। এই সর্বোচ্চ ব্যবহার করতে গিয়ে ওই সোনার হাঁস পাড়া ডিম পাড়া হাঁসটাকে ওই গলা কেটে শেষ করে ফেলছে। এবং এই জায়গায় আমরা গত 30-40 বছরে অনেক চিৎকার করে ভেবেছিলাম যে একটা ব্যাটা পরিকাল, যদি অন্যভাবে না বলি, একটা প্যারাডাইম শিফট হবে, অর্থাৎ দর্শনটা সরকার পরিবর্তন করবে। বর্তমান প্রধানমন্ত্রী বোধহয় যে পরিমাণ চিৎকার করেছে এই বিষয়ে, সেই চিৎকারগুলো যদি কর্ণকুহরে সকলের প্রবেশ করতো, যে অধিদপ্তরগুলোর নাম করা হলো, অনেকগুলো অধিদপ্তর স্যার বারবার বলছেন যে এটা সরকার না, স্থানীয় সরকার না, মানে এটা কিন্তু সরকার বা সরকারের ছোট সরকার না, করছে এই সংস্থাগুলো, 80% তারাই ব্যয় করছে। তারা যথেচ্ছভাবে, সেটা আরএসডি হোক, সেটা এলজিডি হোক, সেটা ডিপিই হোক, এরা সকলে মিলে, অথবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড হোক, সাংঘাতিকভাবে প্রকল্প নির্ভর, এবং যে প্রকল্পে আরেকবার শুধু উচ্চারণ করব, এর বারবার উচ্চারণ করা উচিত, উন্নয়ন দর্শনে প্রকৃতি বান্ধবতার জীবন আচরণকে প্রাধান্য না দেওয়া, মানবিক উন্নয়নকে প্রাধান্য না দেওয়া এবং অন্তর্ভুক্তিতার উন্নয়নকে প্রাধান্য না দেওয়া, একেবারে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো সময় পদাঘাত করে তারা এই কাজগুলি করে চলেছে। এই জায়গায় কিন্তু প্রতিরোধ গড়ে তোলার জন্যে সত্যিকার অর্থে না মন্ত্রীরা, না সংসদ সদস্যরা, অথবা আমরা যারা বিভিন্ন ফোরামে কথা বলছি, আমরা কিন্তু প্রবল প্রতিরোধ গড়ে দিতে পারি না। আজকে সময় এসছে তীব্র তাপদাহ নয়, তাপদাহর পাশাপাশি তীব্রতার অনুভবকে এর হাত থেকে বাঁচতে হবে। একটা কথা বলি এই প্রসঙ্গে, এই পর্যায়ে, এই তীব্রতার অনুভবে আমি এয়ার কন্ডিশন একটা রুমে বসে আছি, বাইরে এখন 38 ডিগ্রি সেলসিয়াস, আমরা আসি 26 ডিগ্রি সেলসিয়াসে। এই অতিরিক্ত 12 ডিগ্রি সেলসিয়াস কোথায় যাচ্ছে? আসমানে। আমি কিন্তু টেনে শুষে বের করে আমার যে অসামর্থ্য প্রতিবেশী রয়েছেন তার ঘাড়ে ফেলে দিচ্ছি। ওই প্রতিবেশ কিন্তু এখন অতিরিক্ত 12 ডিগ্রি সেলসিয়াসের চাপে পর্যবসিত। তার মানে হলো এই, সামর্থ্যবানরা ঘর থেকে গাড়ি, গাড়ি থেকে বাড়ি, বাড়ি থেকে গাড়ি, গাড়ি থেকে অফিস, অফিস থেকে শপিং মল, সব জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণের মধ্যে থেকে বাদবাকিদেরকে যেভাবে ঠেলে দিল, এই অন্তর্ভুক্তিতার উন্নয়নই আজকের অবস্থার কাল। এটা ঘুরে দাঁড়ানোর জন্যে আমাদেরকে একদম, এই যে বললাম যে এর বাইরে কোনো কাজ করতে দেবো না, যদি প্রয়োজন হয় কোনো সড়ক আর বানাবো না, যদি প্রয়োজন হয় সবুজ ছাড়া কোনো ধরনের প্রকল্পকে, জলাধারকে সংরক্ষণ করা ছাড়া কোনো ধরনের প্রকল্পে প্রাধান্য দেওয়া যাবে না। আমার তো এমনি নদীতে পানি আসছে না, আমি সেই নেগোসিয়েশনে পারছি না ওই শক্তিশালী প্রতিবেশীদের হাত থেকে, তাহলে আমার তো করণীয় অনেক ছিল, সেটাকে আমরা করছি। যেই জায়গাগুলিতে এখন তাপদাহর পুরো বেল্ট তৈরি হয়েছে, ওখানে পানি শূন্যতায় প্রচণ্ড রকমভাবে মানুষ ভুগছে। এই মুহূর্তে ধান তুলবে কৃষক, সে কিন্তু পানি না দিতে পারার কারণে
অনেক ধান 30 শতাংশ ধান স্যার, একটু উঠাতে পারবে। জানতে চাই যে এই যে স্থানীয় সরকার যে কাজগুলো করবার কথা, মানুষকে নিয়ম মেনে তার উন্নয়ন করানোর কথা, কিংবা সড়কের যে গাছগুলো রাখবার কথা যতটুকু জায়গা, তা সেগুলো তো রাখছে না। কিন্তু এই যে রাখছে না, এর জন্য কোনো পানিশমেন্টও কিন্তু হচ্ছে না, কাউকে কেউ নিয়ম মানার জন্য বলা, যে একদম যে বাধ্য করা সেটাও করছে না। এই বাধ্যটা করবে কে স্যার, একটু সে উত্তর জানবো। তবে দর্শক, তাকে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম চলমান তাপদাহ নিয়ে। স্যার, যেটি আমরা জানতে চাচ্ছিলাম যে মানুষ তো নিয়ম মানবে না, আমরা হয়তো বলবো যে উন্নত বেশি মানুষ নিয়ম মানছে, সেটা কিন্তু মানছে কারণ তাকে বাধ্য করা হচ্ছে। আমাদের দেশে সে বাধ্যটা করবে কে, কেন হচ্ছে না? না শুনেন, নিয়মটা মানুষ মানবে না কেন? আমি যে কিন্তু নিয়মটা পরিবেশের যে জায়গাগুলো না রাখার আমার কথা জন্য রাখছে না। স্বাস্থ্যকর, নিয়ম মানাটা আমার জন্য লাভজনক, তখন আমি নিয়মটা মানবো না কেন? মানবো। কিন্তু এই যেটা উনি বলেছেন, আমি ওনার কথা থেকে দুইটা জিনিস নেন। পুঁজি একটা জিনিস, আরেকটা হচ্ছে উনি পরে আরেকটা জিনিস বলছেন, তীব্রতা, অনুভবটা। বহু বছর আগে খুব শীত পড়েছিল ঢাকায় হঠাৎ করে, তখন মানুষ তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে রংপুর ছুটছিল, যে রংপুরের মানুষ তার বেশি থাকতো। তো রংপুরের মানুষ বলছিল, আমার একটু সুবিধা হয়েছিল শোনার, এটা বলে যে ঢাকায় যদি শীত না পড়তো, রংপুর যত শীত পড়ুক আপনারা কিন্তু আমাদের কাছে আসতেন না। ঢাকায় শীত পড়েছে বলেই আপনাদের অনুভব হয়েছে যে হ্যাঁ এখানে একটু যাওয়া দরকার, কারণ ঢাকায় কাপড় দেওয়ার জায়গা তো কম। ঠিক আছে, আপনারা একটু শিলান্তরবে দেখাবেন কোথায়, এখানে আসছেন। এখনও আমি বলছি তীব্রতাটা বিভিন্ন কারণে 12 ডিগ্রি মাইনাস করে দিচ্ছে আমার জীবন থেকে। কারণ এসি গাড়িতে উঠে অফিসে গেলাম, এসি বাড়ি থেকে বের হয়ে আবার অফিসে ঢুকলাম, তাহলে আমি 38 ডিগ্রিটাকে 39 ডিগ্রি 40 ডিগ্রিটাকে 25-এ নামায় নিয়ে আসছি। 12, 14, 15 ডিগ্রিটা অন্যরা ভোগ করছে, তবু তো আমি বুঝতে পারছি আজটা। এই অনুভবটা যদি আমরা সত্যিকারভাবে সর্বক্ষেত্রে আসে, তাহলে আমাদের উচিত এই 12 ডিগ্রি যেভাবে বেড়েছে, এই মানুষগুলো না শুধু প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার চাষ হবে না, খাদ্য নিরাপত্তা সংকটে পড়বে। এই বছর কিন্তু আম কম হবে, লিচু কম হবে, কাঁঠাল কম হবে, এটা বলে রাখিলাম। আর দেখেন আপনি, তাহলে আমি কি এটা সাফার করবো না? সারা জাতি সাফার করবে না? সুতরাং এখানে আমাদেরকে নজর দিতে হবে। নিয়ম যেটা করা হবে, যদি উনি বলছেন পলিসি, নিয়মটা হোক না আগে। আমার তো নিয়মটা হয়নি। আপনি এত পাকা করতে পারবেন না, পাকা করলে মাঝখানে ফাঁক রাখবেন। এই যে একটা পাকা, যখন একটা করিডোর করছি আমি, এই যে অনেকগুলো আছে, এখন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে নামলাম, ছোট্ট একটা সিঁড়িতে ওঠার আগের একটা জায়গা দেখলাম, এরকম মাঝখানে কংক্রিট, কিছুটা ফাঁক, এখানে কাঁস, এভাবে করে করে কিন্তু অন্তত 8-10টা এরকম রাখা হয়েছে, তাহলে পানিটা সিপেজ হতে পারে, ওখানে একটু সবুজ থাকে। আমি সবুজটা সৃষ্টি করার বহু রকমের পথ আছে, খালি গাছ লাগাবো না, আমি ঘাস লাগাবো। একটা অফিসে কেন একটা উদ্যান নাই? যে কামরুল ইসলাম সিদ্দিককে এখানে আমি স্মরণ করছি একটু করে। কামরুল ইসলাম সিদ্দিক ডিস্ট্রিক্টে অফিস করেছেন, আমি ঢাকারটার কথা বাদ দিলাম, সবটা অফিসের মধ্যে উনি একটা বাগান রেখেছেন, একটা প্রাঙ্গণ রেখেছেন, হ্যাঁ মাস্ট করেছেন এটা। এবং পারলে জায়গা কিনে আলাদা নার্সারিও করেছেন কোনো জায়গায়। আমি কি প্রসঙ্গে একটা জায়গা যদি বলি স্যার, যে আর্কিটেক্ট বলছি, একটা 5 কাঠা প্লট বা 10 কাঠা প্লটে যতটা গাছ লাগানো যায় খালি জায়গায়, আমি যদি ভবন তৈরি করি, আমি তার 3 গুণ গাছ লাগাতে পারি। ভবন তৈরি করেও? ইয়েস, 3 গুণ। এটা আমি একদম সহজ অঙ্কে বললাম। তার মানে এটিকে বাধ্যবাধকতা করা। আমি পরিবেশ বান্ধব একটা ভবন তৈরি করব, যেখানে জানলা খুললে অন্তত বছরের 8 মাস আলো বাতাসের আদান প্রদানের মধ্যে দিয়ে আমি থাকতে পারবো, সেটা করব, নাকি শীততাপ নিয়ন্ত্রণে অবারিতভাবে আমার এনার্জির উপর প্রেশার ক্রিয়েট করে, যেহেতু আমার সামর্থ্য আছে আমি এনার্জিও কিনে নিচ্ছি, গরিব এনার্জি পেলো কিনা, তার বাচ্চাটা বিদ্যুতের কারণে পড়তে পারছে কিনা, কিছু পড়া না করে, এইটাকে আমি প্রাধান্য দিব, নাকি আমি সকলের অন্তর্ভুক্তিতার একটি উন্নয়ন দর্শন করবো, যেখানে এই ভবনগুলো আলো বাতাস নিতে বাধ্য করা, না হলে তোমার অনুমোদন দিব না। এই যে একটা দুটো বিষয়, এখানে যে যারা জনপ্রতিনিধি তারা সেটি কেন বাধ্য করতে পারছে না, আমি জানতে চাচ্ছি। তারা তো উন্নয়ন নিয়ে কেন? সরি, আমি জনপ্রতিনিধির কথা বলি না, আমার এখন কন্টেম্প্ট হবে যদি বলতে চাই, আমি এটা বলতে চাই না। আমি দুটো উদাহরণ দিই আপনাকে। এই লাস্ট 10 ইয়ার্সে অনেকগুলো সরকারি অফিস ঢাকা শহরে হয়েছে, সেন্ট্রাল এসি, পানি ভবন, আমি নাম বললাম না, আপনি দেখেন, এগুলোকে গিয়ে দেখেন একটু। দেশে পোস্টাল সিস্টেমেই নেই, আমি কোনো সিটি তো পাই না, কিন্তু পোস্টাল ভবন হয়েছে ঢাকায়, বিরাট একটা। এরকম করে বহু ভবন, ভালো ভবন হয়েছে, ঠিক আছে, এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ভালো ভবন অবশ্যই হোক। এখানে পরিবেশ কোথায়? এইখানে কি তাতে সরকারি আর্কিটেক্ট আছে, প্রাইভেট আর্কিটেক্ট আছে, আপনারা তো করেছেন, ওখানে আপনি এগুলো করেননি কেন? আচ্ছা, এখন আসেন বিদ্যুৎ।
এই যে গরম পড়ছে, বিদ্যুৎটা কোথায় কত মেগাওয়াট ইউজ হচ্ছে আমরা কি কোনো কম্পারেটিভ স্টাডি করে দেখেছি? আপনি ঢাকা শহরে বিদ্যুৎ যাচ্ছে না, খুব ভালো আছি আমরা। আমার আত্মীয় স্বজন, আমি নিজেও থেকে আসছি ঈদের আগ থেকে ঈদের পর পর্যন্ত এই চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রামে 2 জায়গায়। পার্বত্য চট্টগ্রামে কোনো জায়গা আছে দিনে 2-3 ঘন্টা বিদ্যুৎ আসে, রাতে 1-2 ঘন্টা আসে। অতি গরমানে জায়গা আর হচ্ছে আমার কি? বাড়িতে যেখানে ছিলাম আমি, সেখানে আমি সারা রাত বিদ্যুৎ নাই, একবার দুবার আসছে চলে গেছে। আমার একতলা ঘর, গরমে আর ওখানে কোনো ঘুমানোর অবকাশ নেই, কিন্তু আমার ঢাকা শহরের সেই সমস্যা নাই। তাহলে আমাকে খালি ঢাকা শহরকে রক্ষা করব? এটা রক্ষা হচ্ছে না তো, কেমনে রক্ষা হবে? ঢাকা শহরে রিক্সাওয়ালা মারা গেছে, প্রায় 20 জনের মতো লোক মারা গেছে হিট স্ট্রোকে। কারা এটা? হবিগঞ্জের এক রিক্সাওয়ালা, সে আসছে বেশি দিন হয় নাই, এই গরমের মধ্যে মারা যাচ্ছে। তাহলে কি এগুলো কি দেখাচ্ছে আমাদেরকে? এটা খুন করছে মানুষগুলো। বললেন একটু, আপনি একদম এক লাইনে বলবেন, সেটি আমরা ব্রেকে যাবো। তার আগে একটু জানতে চাই, এই যে ঢাকা শহর বা শহর কেন্দ্রিক, শুধু ঢাকা না, যে কোনো শহরেই যে গ্লাস নির্ভর আপনারা বড় বড় ভবন করছেন, আমি আপনাদের বলছি কারণ এটাই তো কোনো সম্পত্তির নকশাতেই হয়েছে, এটি কেন? এটি কি পরিবেশ বান্ধব? মূলত অনুকরণ প্রিয়তা। দুবাইতে দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি। আমার বাংলাদেশের সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন নাই, বিকজ আমাকে দেখাতে হবে, শো করতে হবে। কেন? আমার এই অতিরিক্ত পুঁজি, অতিরিক্ত সামর্থ্য প্রদর্শন করাটাই এখন সবচেয়ে বড় আর্ট, এবং এটা করার ক্ষেত্রে আর্কিটেক্টদেরকে বাধ্য করা হয়। কারণ পরিবেশ বান্ধবতায় আর্কিটেক্টরা যখন কাজ করেন, তখন কিন্তু তার রেসপন্সিভ আচরণ, দায়িত্বশীল এবং সংবেদনশীল আচরণ প্রদর্শিত হয়, এবং যত পুরস্কার এটা কতটা মানে পরিবেশ বিরোধী, সাংঘাতিক বিরোধী, এটার যে রিফ্লেকশন তৈরি হয়, প্রথমত আপনি শোষণ করে নিচ্ছেন অতিরিক্ত তাপ, এবং সেই তাপ আবার 12 ডিগ্রি 14 ডিগ্রি প্রতিবেশকে গরম করে ফেলছেন, কারণ আপনি তো বের করে দিচ্ছেন বাইরে, ওইটা তো আশেপাশে একটা হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, সিঙ্ক করতেছে। আবার একই সঙ্গে আপনার কাচের রিফ্লেকশনের কারণে ওই প্রতিবেশী এলাকা অনেক বেশি উত্তপ্ত হচ্ছে। পুরো বিষয়টায় একটা অতিরিক্ত কার্বন মনস্টার। এখন এই অবস্থায় বাস্তবতা, আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, জনগণ বাড়ছে, জায়গা বাড়ানোর সুযোগ নেই, সেইখানে আমাদের এই যে গাছ কমছে, খালি জায়গা কমছে, জলাশয় কমছে, করণীয় কি? আমি জানবো বিস্তারিত। তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম চলমান তাপদাহ নিয়ে। একটু তথ্য দিয়ে আমরা বিরতি থেকে শুরু করতে চাই। বিরতির পরে এই যে তাপদাহ বা এই যে অতিরিক্ত গরম, এটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয়, যদি আমরা বিশ্বের কথা বলি, জলবায়ু পরিবর্তনের কারণে এটি পুরো বিশ্বব্যাপী কিন্তু বেড়েছে একদম নিশ্চিতভাবেই। যেসব দেশে অতিরিক্ত গরম ছিল সেখানে এখন বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার যেসব দেশে অতিরিক্ত ঠান্ডা ছিল সেখানে এখন গরম বেড়েছে। তার মানে জলবায়ু পরিবর্তনের একটি মারাত্মক প্রভাব পুরো বিশ্বব্যাপী পড়েছে। আইএলও বলছে প্রতি বছর এই অতিরিক্ত তাপের কারণে বিশ্বে প্রায় 19,000 শ্রমজীবী মানুষ মারা যাচ্ছে, এবং তারা বলছে যে বিশ্বের যে মোট শ্রম শক্তি তার 70% মানুষকে এই অতিরিক্ত তাপদাহ সহ্য করতে হচ্ছে। তার মানে বাস্তবতা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বে রয়েছে। এখন আপনি যেহেতু পরিবেশ নিয়েও আপনি বিস্তর কাজ করেন, জানতে চাই এখান থেকে বাঁচবার উপায় কি বিশ্বের, তার সঙ্গে বাংলাদেশে বলবেন। একেবারে বাংলাদেশ অথবা বিশ্বে, আমি যে শুরুতেই বলেছি যে এটা আমাদের কৃতকর্মের ফল, পরিবেশের বা প্রকৃতির কোনো দায় নেই এখানে। প্রথমত সংবেদনশীল এবং দায়িত্বশীল উন্নয়ন দর্শন নির্ধারণ করতে হবে, এবং সেই নির্ধারিত পথে হাঁটতে হলে নিয়ন্ত্রণ, প্রণোদনা এবং শাস্তি, নিয়ন্ত্রণ, প্রণোদনা, শাস্তি, এই তিনটিকে অবশ্যই নিশ্চিত করতে হবে। জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা অথবা ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি, এবং এই কটা কথার মধ্যে দিয়েই ওই যে শুরুতে বারবার বলেছি, উন্নয়ন দর্শনকে প্রকৃতি বান্ধব জীবন আচরণমুখী করা যাবে, অবশ্যই মানবিক উন্নয়ন নিশ্চিত করা যাবে, এবং অন্তর্ভুক্তিতার উন্নয়ন নিশ্চিত করা যাবে। সাস্টেনেবল গোলে সিগনেচার করে এসেছি আমরা। এখন আমার অনেক রকম এয়ার কন্ডিশন ইন্টারকন্টিনেন্টাল বসে সেগুলোর আমরা যে অনেক ভালো করছি, সেগুলো সার্টিফিকেশন নিচ্ছে অথবা করছি। বাস্তবে মারা যাচ্ছে আমার হিট স্ট্রোকে সাধারণ রিক্সাওয়ালা। আমার এই জায়গায় এই মুহূর্তে আমরা স্ট্রিমে বসে বলছি যে গরম কমাতে হবে। আমরা এই কারণেই বলছি, এইখানে আর গল্প নয়, প্রতিশ্রুতি নয়, মেয়ররা বছরকে বছর খাল উদ্ধার করে ফাটায় ফেলবো এইসব গল্প বলবে এবং আমরা বগল বাজাবো, এখান থেকে সরে আসতে হবে। সত্যিকার অর্থে একটিও, আজকে স্পষ্ট করে বলছি, একটিও নগরীতে পরিকল্পিত নীল নকশা, ব্লু নেটওয়ার্ক উদ্ধারের একটাও করা হয় নাই।
সেটা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন বলেন, গাজীপুরে বলেন, নারায়ণগঞ্জ বলেন, কোনোটাই নাই। এবং এই পরিকল্পনাহীন যাত্রা এই মুহূর্তে লাভকে লোভে পরিণত করেছে। জি, আপনার আগে ফিরবো আমি স্যার একটু জানতে চাই, এখন এই আমাদের পরিবেশ রক্ষায় বা এই যে অতিরিক্ত গরম যেটি হচ্ছে, এখান থেকে বাঁচতে জনপ্রতিনিধিদের করণীয় কি? তারা কি করতে পারে, কি ভূমিকা রাখতে পারে? অনেক ভূমিকা, তাদেরই তো ভূমিকা, মূল ভূমিকা। সেটা কি পলিসিটা করতে কে পারে? নিবে? পলিসিটা তো ওখান থেকে আসবে। প্রথম কথা হচ্ছে, দেখুন এক সময় আমরা কয়লার ব্যবহার করেছি জি, বিভিন্ন কিছুতে, স্টিমার থেকে শুরু করে অনেক জায়গায় কয়লার ব্যবহার হয়েছে, তাই না? এখন প্রযুক্তি এমনভাবে ডেভেলপ হয়েছে, কয়লার চেয়ে এই প্রযুক্তি ব্যবহার করলে আপনি লাভবান হবেন, পরিবেশ লাভবান হবে। ক্লিন এনার্জির কথা বলি, ক্লিন এনার্জি এটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ না। আপনি আলটিমেটলি যদি দেখেন এটা এক্সপেন্সিভ না, তাহলে ক্লিন এনার্জিতে আমি যাচ্ছি না কেন? তারপরে আপনি ধরেন পানির সিস্টেমটা রিভাইভ করলে, আপনি গাছের কথা বলতে তো পারবার, আমরা গাছের মধ্যে সব চলে গেছি। গাছ হওয়ার আগে কিন্তু পানি লাগবে, গাছের খালি জন্য জায়গা পানির লাগবে, প্রয়োজন আছে, পানি লাগবে। খালি জায়গা যা আছে আপনি যদি পানির সিস্টেমটাকে ঠিক করেন, অটোমেটিক্যালি সবুজায়ন হবে। সেগুলো তো করবে জনপ্রতিনিধিরা। হ্যাঁ, জনপ্রতিনিধি কথাটা ভেগ, জনপ্রতিনিধি বিভিন্ন স্তরে আছে। হ্যাঁ, আমি একটা বিভিন্ন জাতীয় পলিসি তো লাগবে, জি। ন্যাশনাল পলিসি, পানি নীতি একটা দেশে আছে, সেই পানি নীতির সাথে এই যে জলাধারগুলো রিভাইভ করার জিনিসটা তো অ্যাকশানে যেতে হবে আমাকে। এই অ্যাকশানটা দরকার। যেমন আমরা খালগুলো পানি শুকিয়ে যাচ্ছে, পানি পাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। দেখেন অসংখ্য নদী খাল বন্ধ হয়ে গেছে, কিন্তু এগুলো প্রতিনিধি হচ্ছে। হ্যাঁ, আপনি বিল্ডিং করতে পারবেন নতুন একটা গাছ যখন একবার উঠেছে, এটা গাছটা বড় হতে কিন্তু সময় গেছে 10 বছর। এই গাছটা আপনি কেটে ফেলতে পারেন 10 মিনিটে, কেমন? কিন্তু আরেকটা গাছ লাগিয়ে আপনি 10 বছর উঠাতে পারবেন না একটা গাছ। অপেক্ষা করতে হবে, এই কথাটা তো আমাকে বুঝতে হবে। অবশ্যই। আচ্ছা, নদী আপনি বিল্ডিং করতে পারবেন, আপনি নদী ক্রিয়েট করতে পারবেন না, আপনি জলাধার ক্রিয়েট করতে পারবেন না, পুকুর একটা কাটতে পারেন, এটা খাল আপনি নতুন করে কাটতে পারবেন না। সুতরাং এই যে সম্পদটা আমার আছে অলরেডি, সেই সম্পদটাকে আমি রক্ষা করছি না কেন? এই সুরক্ষা দেওয়ার বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যখন একটা খাল রিভাইভ করবেন, এই খালের দুই পারে কিন্তু বহুদূর পর্যন্ত কিন্তু আন্ডারগ্রাউন্ডে পানি চলে যাবে। এটাই কিন্তু ভেজিটেশন গ্রো করাবে। আপনার গাছ আমি লাগাতে হবে না, গাছ অটোমেটিক হবে। কারণ এই দেশে বীজ পড়লে চারা উঠে, কিন্তু এটার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। তো সেজন্যই বলছি, গাছের সাথে পানি অনেক ইম্পর্ট্যান্ট, পরিবেশের সাথে পানি অনেক ইম্পর্ট্যান্ট। সেই পানিটা পুকুরের পানি, পুকুর তো ভরাট করে ফেলতেছেন, নদীগুলো মরে যাচ্ছে। তাহলে আপনার এখানে মরুভূমি তো হবেই। মরুকরণ একটা হচ্ছে, আপনি বাইরের থেকে পানি পাচ্ছেন না বলছি আমি, ঠিক আছে। আমার আভ্যন্তরীণ যে জলাধারগুলো আছে, আভ্যন্তরীণ জলাধারে কিন্তু আমি 3 মাস পানি বেশি রাখতে পারি যদি আমার পরিবেশ, আমি চিন্তা করি এটা 3 মাস কিন্তু অনেক সময়। যে পানিটা আমার শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি 3 মাস বাড়াতে পারি তার মেয়াদ। আর যে ফ্লাডটা আসে, সেটাকে আমি ধরে রাখার জন্য যদি আমার পানিগুলো সঞ্চালিত হয়ে যায়, তাহলে কিন্তু আমি সেটাও ধরে রাখতে পারবো, আর এরকম ফ্লাডও হবে না। কিন্তু তো এই জায়গায় আমরা কেন পলিসি মেকারদের শিক্ষিত করছি না? আমার জননেতা, আমার যারা প্রফেশনাল, তারা কিন্তু এইভাবে হোলিস্টিক্যালি চিন্তা করছি না। তো এটা চিন্তা করছি না, কারণ নদীগুলোর যদি ধারণ ক্ষমতা বাড়ায়, খালগুলোর ধারণ ক্ষমতা বাড়ায়, তারা কিন্তু পানি ধরে রাখবে একটু বেশি। তাহলে আমার শুকানোতে সময় লাগবে এটা। তারপরে যখন হঠাৎ করে পানি আসে, তখনও কিন্তু আমার এই পানিটা কিন্তু হঠাৎ করে আসলো, এটা সঞ্চালিত হবে। আমি চট্টগ্রামের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম অনেক দিন আগে, কিন্তু এটা কেউ শুনে নাই। আপনি নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে যান, আমস্টারডাম শহর এটা পানির সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক ফিট বিলো হয়, কিন্তু ওদের বন্যা হয় না। কেন হয় না? কারণ তারা করেছে কি, সমুদ্রের সাথে যে পানি, সেটাকে তারা খাল কেটে পুরো শহরের মধ্যে সঞ্চালিত করে দেয়, যে জোয়ার যখন আসে সেই পানিটা আর ইনান্ডেট করছে না, এটা ওই খালগুলোতে সঞ্চালিত হয়ে যাচ্ছে। সেই খালগুলো তখন একদিকে ট্রান্সপোর্টেশন, বিনোদন, পরিবেশ সব কিছু করছে, কিন্তু ওই মূল ভূমিটাকে প্লাবিত করছে না। চট্টগ্রামে এটা খুব করা সম্ভব, কারণ উল্টোটা হচ্ছে, খালারও না, কারণ যেই কর্ণফুলীর পানিটা ভিতরে ঢোকার মতন অবস্থায় আসতেছে না বলেই কিন্তু ফ্লাড করছে। আপনি খালগুলো, ঢাকার খালগুলো যদি রিভাইভাল হতো, এই খালের কারণে উচ্চতা কমতো। স্যার একটি শব্দ ব্যবহার করেছে, জননেতা। তার মানে রাজনৈতিক একটা ব্যাপার সেবা রয়েছে কিনা, সামগ্রিক পরিবেশ রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার কতটা প্রয়োজন? একদম শেষ কথা বলি, আসলে এই রাজনীতি পর্যন্ত দখল সংস্কৃতির অধীনে পুঁজিবাদীদের হাতে চলে গেছে। এখন ব্যবসায়ী পুঁজিপতিরা এই রাজনীতিতে চলে এসছেন, রাজনীতিবিদরা রাজনীতিতে নাই। এবং এই কথা প্রাক্তন রাষ্ট্রপতি নিজে বলে গেছেন। আমরা এখন সংসদে হিসাব করে বুঝি যে প্রকৃত রাজনীতিবিদরা এখন রাজনীতি, এবং সে কারণে 7 মসজিদ রোডের ছায়া দেওয়া গাছ কেটে আপনি ভাত
চাওয়া মানুষগুলিকে ক্রিম রোল খাওয়ানোর ব্যবস্থা করে বাগান করার চিন্তা করছেন, এবং এই কাজগুলি যারা করে তারাই এখন আমাদের হর্তাকর্তা বিধাতা। আমি রাজনৈতিক দর্শনের জায়গায় এই দখল আর পুঁজিবাজদেরকে সরিয়ে যে পরিবর্তন, সেটা দীর্ঘমেয়াদী। কিন্তু এই মুহূর্তে উন্নয়ন দর্শনে নীতি নির্ধারণ করা প্রয়োজন, এবং সেখানে সংরক্ষণবাদ অবশ্যই অবশ্যই অবশ্যই, আবারও বলছি, নিয়ন্ত্রণ, কঠোর অনুশাসন, জবাবদিহিতা এবং বাস্তবায়নমুখিতায় এই দর্শনগুলো না থাকলে সেগুলোকে কমপ্লিটলি অন্তত 5 বছর জন্য পরিহার করা বড় ধরনের পরিবর্তন হতে পারে। নিশ্চয়ই আপনাদের এই যে আপনারা কথাগুলো বলেছেন, সেগুলো যে সিদ্ধান্তগুলো কথা বলেছেন, কিছু পরামর্শ দিয়েছেন, সেগুলো নিশ্চয়ই সরকার সহ যারা জনপ্রতিনিধি রয়েছে তারা গ্রহণ করে বলে আমরা বিশেষ করে আপনাদের সঙ্গে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আমাদের দুজন অতিথির কথা, তারা বলছিলেন বেশ কিছু বিষয়, যে বর্তমান যে তীব্র তাপদাহ চলছে তা কেন হলো এবং তা থেকে বাঁচার নানান উপায় বলছিলেন। আমরাও প্রত্যাশা করব তাদের কথাগুলো মেনে সরকার, জনপ্রতিনিধি এবং জনগণ সবাই একসঙ্গে গাছ, জলাধার, নদী, খাল কিংবা খালি জায়গাকে গুরুত্ব দিয়ে পরিবেশ রক্ষা করবে, সে প্রত্যাশা আজকের মতো শেষ করছে আপনাদের সঙ্গে। দর্শক, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv। শুভরাত্রি।